এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা এবং সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াতে ইসলামী। এছাড়া দলটির অর্থ এবং আস্থা বিল সহ 3 বিষয় ছাড়া সংসদে উত্থাপিত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের ভোট দেবার অনুমতির পক্ষে তারা। আর আগে দ্বিমত জানালেও সাংবিধানিক কাউন্সিল নিয়ে ঐকমত্য কমিশনের সাথে শর্ত সাপেক্ষে একমত হয়েছে জামায়াত। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। 5 সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবের বিষয়ে মতামত জানাতে দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের জামায়াতের এই বৈঠক। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা সংস্কারের যে সুযোগ তৈরি করে দিয়েছে তা হাতছাড়া করতে চায় না কমিশন। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। প্রথম দিনের ফলপ্রসূ বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির জানান, বিরতি দিয়ে হোক বা টানা এক ব্যক্তি দুবারের বেশি হতে পারবেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট দুইবারের চেয়ে বেশি আর হতে পারবে না। বৈঠকে উঠেছে আলোচিত 70 অনুচ্ছেদ। আগে দ্বিমত থাকলেও এবারের বৈঠকে শর্ত সাপেক্ষে দলটি একমত হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে। ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি, সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল। দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়, অনেক সময় হাইয়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয়, সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে। এছাড়া আগের মতোই জামায়াত মতামত দিয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে। সবুজ সংকেত দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবেও। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন নয়, এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি ফজল করিম। আর নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করে দলটির নেতারা প্রস্তাবকদের বিচারও দাবি করেছেন। ভারতে ওয়াকফ আইনের সংস্কারের নামে মুসলমানদের উপর নির্যাতন এবং নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা জানিয়েছেন তারা। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও প্রস্তাবিত নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল। এর আগে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে দলটির নেতারা ভারতের ওয়াকফ আইন সংস্কারের তীব্র সমালোচনা করেন। মোদীর সরকার ওয়াকফ আইন পাশ করেছে, কবরস্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে, মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে, এটা বিশ্বের মুসলমান কেউই মেনে নিতে পারে না। একই সঙ্গে সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ইসলামী অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো সংস্কার হতে দেয়া হবে না। তারা কিন্তু এনজিও কর্মী, পতিতাবৃত্তি থাকলে তাদের ব্যবসা জমে। ইউনূস সাহেব আপনি বুঝে হোক না বুঝে হোক আকাম করেছেন, এ থেকে ফিরে আসুন, আমরা এটা মানব না। এই কমিশনের সদস্যদেরকে এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে দলটির নায়েবে আমির ফয়জুল করিম নারী সংস্কার কমিশনের বিচারও দাবি করেন। ইউনূস সরকারের হটাবার এটা চক্রান্ত, সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। সংস্কার শেষের আগে নির্বাচন নয়, এজন্য মার্চ ফর ঢাকা কর্মসূচিও দিবে ইসলামী আন্দোলন। প্রথমে স্থানীয় নির্বাচন চাই, যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচন
যদি সুষ্ঠু না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আমরা অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা দেব, কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে, আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে। প্রহসন ও গোজামিলের নির্বাচন আর হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে সরকারকে সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দলটির নেতারা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের মন্থর গতিতে ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আরও জানিয়েছেন সীমান্তের ওপারের ষড়যন্ত্র রুখতে খুব দ্রুত নির্বাচন প্রয়োজন। শফিকুল হকের প্রতিবেদন। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে বিএনপি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এই মানববন্ধন। দ্রুত নির্বাচন দিন, দেশকে রক্ষা করেন, দেশের স্বাধীনতা রক্ষা করেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করেন। সেখানে দলটির নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। দেশকে সংকট থেকে বাঁচাতেই দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণেই বলি, আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। কারণ অনেক কিছুর জবাব আপনি দিতে পারবেন না। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যে মামলা প্রত্যাহার না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হয়েছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি, তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। যে ছেলে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না। শফিকুল হক, ৭১, ঢাকা। নির্বাচন সামনে রেখে সমমনার রাজনৈতিক মিত্রদের সাথে জোট করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, দলীয় আদর্শ মেনে জোট হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের কথা ভাবছে এনসিপি। তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং চলমান সংস্কার শেষ করার পক্ষে দলটি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে থামায় রাখতে পারবে না। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী অন্তত কয়েক দশকের রাজনৈতিক লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানালেন দলটির নেতারা। বিএনপির মতো রাজনৈতিক দলগুলো আপাতত নির্বাচনকেই মূল লক্ষ্য ধরে এগুলেও এনসিপির মূল দাবি গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংস্কার। এই দুটো লক্ষ্য অর্জিত হলে তারপর নির্বাচন।
এই দুই দাবিতে এরই মধ্যে রাজনীতির মাঠে সক্রিয় হবার ঘোষণা দিয়েছে দলটির নেতারা। তাই নির্বাচন প্রশ্নে কোনো দিনক্ষণ বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি। যদি জনগণের কাছে বিচার এবং সংস্কারের দৃশ্যমানতা স্পষ্টরূপে হাজির হয়, তখন নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে আমরা সেটাকে ওয়েলকাম করব। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তারা পালন করবেন, সেই দায়িত্ব পালন শেষে তারা নির্বাচনের আয়োজন করবেন। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। বিচারের নামে নির্বাচন পিছিয়ে এনসিপির জন্য ভোটের মাঠ প্রস্তুত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, কোনো দলকে সুবিধা দিতে নির্বাচন আগ পিছে নেয়ার পক্ষে নন তারা। আমাদেরকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন আগ পিছু করার যে ব্যাপারগুলো আছে সেটাতে যেন সরকার না যায়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমরা মনে করি যে সরকারের তরফ থেকে যদি সদিচ্ছা থাকে তাহলে এই সময়কালের মধ্যেই বিচার এবং সংস্কারের দৃশ্যমানতা হাজির করা সম্ভব। আপাতত এককভাবেই নির্বাচনের পথে এগুতে চায় এনসিপি। তবে সমমনা রাজনৈতিক মিত্রদের সাথে জোট গড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দলটির নেতারা। বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা বা আন্দোলন পরিচালনা করা এটা অভূতপূর্ব কোনো ঘটনা নয়। আমরা জোটের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিই না, কিন্তু এখন আমরা স্বাতন্ত্র্য রক্ষা করে আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে, পরিসর বৃদ্ধিতে আমরা কাজ করছি। একই সাথে যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেরকমভাবে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে জোট হলেও হতে পারে। নির্বাচন সামনে রেখে কোনো দল বা জোটে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করার হুঁশিয়ারিও দিচ্ছেন এনসিপির নেতারা। ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন, সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সরকারের সদিচ্ছার কূটনৈতিক তৎপরতা না বাড়ালে শেখ হাসিনা সহ দেশের বাইরে থাকা দুর্নীতির মামলার আসামিদের ফিরিয়ে আনা সম্ভব নয় মন্তব্য করেছেন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, যেসব দেশের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা MLA চুক্তি রয়েছে সেই আওতায় সরকার সহযোগিতা চাইতে পারে। আর এ প্রসঙ্গে দুদক কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে হাসিনা রেহানা পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর আর দেশে আসেননি হাসিনা রেহানা পরিবারের সদস্যরা। এরপরই পূর্বাঞ্চলের ৬০ কাঠা প্লট জালিয়াতির অভিযোগে দুদক ৬টি মামলা করেছে হাসিনা রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সেসব মামলায় পরোয়ানা জারি করেছে আদালত। দুদক কমিশনার জানালেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এম্বাসিতে যাবে, বিদেশি এম্বাসি থেকে আমাদের এম্বাসিতে যাবে বিদেশে, অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। সেটা কি শুরু করেছেন আপনারা অলরেডি? সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যদিও প্রশ্ন উঠেছে, পতিত প্রধানমন্ত্রী হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা সম্ভব কিনা। দুদকের এই সাবেক মহাপরিচালক জানান, এটি সরকারের ইচ্ছা ও কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে। যেই দেশে অবস্থান করছে অপরাধী, সেই দেশের সরকার কতখানি আন্তরিক হতে পারবে, সেই দেশের সরকারকে কতখানি এরা মোটিভেট করতে পারবে আমাদের দেশের সরকার, সে কাজেই দুদকের সাথে সরকারি কিছু সহযোগিতাও লাগবে। অবস্থানগত দুর্বলতার কারণে অন্যান্য দেশের চাইতে আমাদের নানান দিক থেকে শক্তি কম, প্রভাব কম, প্রতিপত্তি কম, এই সমস্তের কারণে আমরা বাইরের দেশের সাথে সফল হয়ে পারি না। বলা হচ্ছে ইন্টারপোলের কথা, কিন্তু ইন্টারপোল দিয়ে তো খুব সফল আমাদের অতীত ইতিহাসে নেই। হাসিনা পরিবারের অভিযুক্তদের তালিকায় আছেন টিউলিপ সিদ্দিকীও। তিনি ব্রিটিশ MP। সাবেক মহাপরিচালক বলেন, অপরাধীর অবস্থান নয়, বিচার হবে অপরাধের। অপরাধী তিনি দেশের ভেতরে আছেন না বাইরে আছেন সেটা ইম্যাটেরিয়াল। আবার একইভাবে সেই ব্যক্তি আমাদের দেশের নাগরিক না বাইরের দেশের নাগরিক সেটাও এখানে ম্যাটার করছে না, কারণ অপরাধটা সংগঠিত হয়েছে আমাদের এই দেশে। এটাও কোনো ম্যাটার করছে না, কারণ আমার দেশে অপরাধটা ঘটেছে এবং আমরা এই অপরাধের বিচার করার এখতিয়ার সম্পন্ন, এটা তো অবশ্যই সঠিক। অভিযুক্তরা যদি আদালতের মুখোমুখি না হন তবে তাদের
পলাতক দেখিয়েই চলবে বিচার কার্য। রায় কার্যকর করতেও প্রয়োজন সরকারের উদ্যোগ ও তৎপরতা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। এদিকে রাজধানীতে এখনো প্রায় ১০০ কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের নিয়ন্ত্রণে। তথ্য পেয়েও দুর্নীতি দমন কমিশন দুদক এসব সম্পদ ক্রোক করেনি। এগুলোর কোনোটি থেকে হাসিনা পরিবারের প্রতিনিধিরা নিয়মিতই তুলছেন ভাড়া। রুহুল আমিনের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন ফিরোজ মিয়া। রাজধানীর গুলশান নিকেতনের ২ নম্বর সড়কের ৭ তলা এই বাড়ির নাম প্রতীক ক্যামেলিয়া। স্থানীয়রা জানেন এই বাড়ির মালিক শেখ রেহানা। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী বর্তমান মালিক রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আর নির্মাণ কোম্পানি প্রতীক ডেভেলপার্স লিমিটেড। বছর ৭-৮ আগে এই কনস্ট্রাকশন কোম্পানি করে গেছে, জানি শেখ রেহানা জায়গা, এইটুকু ভালো জানি। বাড়িটির সব ফ্ল্যাটই ভাড়া দেয়া। নিরাপত্তা কর্মী ও বাসিন্দারা জানান প্রতীক ডেভেলপার্স কোম্পানির কর্মীরাই নিয়মিত ভাড়া আদায় করেন। ডেভেলপারের সাইনবোর্ড আছে, সাইনবোর্ড অনুযায়ী এসে লোক আসে, ওটা বলতে পারবো, এরপরে কিছু বলতে পারবো না। ফ্ল্যাট ওনার পেয়েছেন? না, আমি জানি না। তাহলে কার কাছ থেকে? আমরা প্রতীক ডেভেলপারের কাছে। তাহলে প্রশ্ন ওঠে এই ভাড়ার টাকা কোথায় যায়? ভাড়া তোলার কথা অস্বীকার করেন প্রতীক গ্রুপের এক কর্মকর্তা। ক্যামেরায় বক্তব্য চাইলে দুর্ব্যবহারও করেন সামরিক বাহিনীর সাবেক ওই সদস্য। গুলশান বাড়িধারার কে ব্লকের ১০ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ি। দৃষ্টিনন্দন এই ডুপ্লেক্স সবাই চেনেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাড়ি হিসেবে। ৫ আগস্টের পর অনেকেই বাড়িটি ভাঙতে যান, কিন্তু এটি বিপুর বাড়ি নয় এমন তথ্য ছড়িয়ে পড়লেই রক্ষা পায় বাড়িটি। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী এই বাড়ির মালিক হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যার দাম দেখানো হয়েছে মাত্র ৫.৫ কোটি টাকা। বাড়িটি এখন পাহারা দিচ্ছে একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানি। আপনি এটার ভিতরে ঢোকার আপনার যেহেতু তালা দেওয়া। জি, কতদিন ধরে এটা ফাঁকা? তা তো জানি না। গুলশান ১-এর ৭ নম্বর রোডের এই বাড়িটিও নিজের বলে আয়কর রিটার্নের তথ্য দিয়েছেন সাইমা ওয়াজেদ, যদিও দাম উল্লেখ করেননি। তবে বাড়ির নিরাপত্তা কর্মীরা জানান ভিন্ন কথা। তাদের দাবি এই ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে মালিকরা নিজেই থাকেন, আর কিছু ফ্ল্যাট ভাড়া। আমার অভিজ্ঞতা, তারা এখানে কেউ দেখিও নেই। আমি ১৮-১৯ বছর আমি তাকে কেউ দেখিনি। সেগুনবাগিচায় এই বাড়িতে একটি ফ্ল্যাট আছে শেখ রেহানার। চলতি মাসে ফ্ল্যাটটি থেকে ভাড়াটিয়া চলে গেছেন। তথ্য যাচাই বাছাই করলেও এটি ক্রক করেনি দুদক। এখানে ভাড়ার টাকাটা তুলতেন অশোক নামের এক ছেলে ছিল, উনি কোম্পানিতে চাকরি করে ওনাদের। এইটার বিষয়ে আমি বলতে পারি না কোন কোম্পানিতে চাকরি করে, তবে এইটুকু বলতে পারেন ছেলেটা যে এখানে আসতো অশোক ভাই, সেই ভাড়াটা নিয়ে যেত। মুঠোফোনে দুদক জনসংযোগ কর্মকর্তা জানান আদালত যেসব সম্পদ ক্রক করার আদেশ দিয়েছে শুধু তাই বাস্তবায়ন করা হয়েছে। রুহুল আমিন, ৭১, ঢাকা। গরমে বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানিয়েছেন লোডশেডিং হলেও গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাজধানীতে বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত সেমিনারে এই কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে গত সরকারের সময়ে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের অতিরিক্ত দাম নির্ধারণ এবং আদায়কে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বিচারের দাবিও জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিরুল হক রুমনের প্রতিবেদনে বিস্তারিত। হাসিনা সরকারের সময় গ্রীষ্মকাল মানেই বিদ্যুতের তীব্র সংকট। শহরে বিদ্যুৎ একটু বেশি সময় থাকলেও গ্রামের মানুষের দুর্ভোগই ছিল নিয়তি। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রথম গ্রীষ্মকালে বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এরকম বহু তথ্য উঠে আসে শনিবারের সেমিনারে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে, আর সামনের দিনগুলোতে লোডশেডিং হলেও গ্রাম আর শহরের মধ্যে বৈষম্য হবে না। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম অন্যায়ভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। আর দাম বাড়ানোর কারসাজির সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। আজকে যদি বলি এই কথাটার প্রশ্নে পেট্রোবাংলা যেভাবে গ্যাস প্রাইস করে নিয়ে আসছে, বিবিসি যেভাবে গ্যাস প্রাইস করে জমা দিচ্ছে, যেভাবে পিডিবি জমা দিচ্ছে, আসলেই তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই। এই পরিসরে যেসব অপরাধ ঘটে যাচ্ছে, গত 15 বছরে ঘটে যাচ্ছে এবং এই অপরাধের ধারাবাহিকতা চলছে, তাকে কি আপনি মানবতা বিরোধী অপরাধ বলবেন না? অনুষ্ঠানে অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান বিগত সরকার বিদ্যুতের চাহিদার সঠিক প্রাক্কলন না করে নতুন নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে, যার ফলে অতিরিক্ত ভর্তুকির চাপ পড়েছে।
তাই চাহিদার সাথে হিসাব নতুন করে প্রাক্কলনের আহ্বান জানান তিনি। বিগত সরকারের সময় বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। আওয়ামী লীগ সরকার দেশে গ্যাস অনুসন্ধান না করে আমদানিতে মনোযোগী ছিল উল্লেখ করে বিশেষজ্ঞরা দ্রুত গ্যাস অনুসন্ধানের আহ্বান জানান। আমাদের গ্যাস আছে এবং আমরা বাড়াতে পারি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কঠিন কাজটি কিভাবে করতে হয় ৯১ সালের নির্বাচনে বিচারপতি আব্দুর রৌফ সেটা করে দেখিয়েছিলেন। আর বিচারপতি রৌফের স্মরণ সভায় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ করতে বিচারপতি রৌফের কর্মজীবন এক অনুকরণীয় দৃষ্টান্ত। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফ স্মরণে শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় নাগরিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত বিচারপতির বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন আব্দুর রৌফের সন্তানসহ আইন ও বিচার বিভাগের বিশিষ্টজনরা। আমি যখনই বলতাম যে আব্বা মৃত্যুটা কি, টেবিলে খাওয়ার টেবিলে বসে বলে কি দেখো মৃত্যুটা হচ্ছে এক জীবন থেকে আরেক জীবনে চলে যাওয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, ওনার মতো দক্ষ বিচারপতি দেশের যে কোনো প্রয়োজনে সামনের কাতারে দাঁড়িয়েছেন, প্রতিটি কর্মে সফল হয়েছেন। উনি অত্যন্ত বিচক্ষণ এবং সফল আরবিট্রেটর ছিলেন, অর্থাৎ সালিশকারক ছিলেন। আমি অনেক আরবিট্রেশন ওনার সামনে অ্যাপিয়ার করেছি, তাই এই কথাটা বলতে পারছি। ওনাদের এই জীবনগুলি অনুসরণীয়, অনুকরণীয়। অনুষ্ঠানের সভাপতি সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, বিচারপতি আব্দুর রৌফ সারা জীবন দেশের জন্য ভালো কাজ করেছেন। নিরপেক্ষ জাতীয় নির্বাচন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে গেছেন। সবাই কিন্তু ভালোভাবে বলতে পারত না, সাহস করত না, কিন্তু রৌফ সাহেব একজন সাহসী ব্যক্তিত্ব ছিল এবং সবসময় আল্লাহর উপরে নির্ভর করে কাজ করতেন। এবং সেই জন্যই যে উনি যেটা বলতেন সেটাই হচ্ছে যে কাজটা করো, বাট ইউ মাস্ট বি সাবজেক্ট টু ক্রিটিসিজম ইফ ইট ইজ নট ওয়াইজ। জাস্টিস আব্দুর রহমান চৌধুরী সাহেব ছিলেন যতদিন, ততদিন আমাদের একটা ভরসা, বিরাট ভরসা ছিল। উনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। পলিটিশিয়ান যখনই কোনো কাজ করতে যায়, যদি রাইটফুল ওয়ার্ক, জাস্টিস আব্দুর রহমান চৌধুরী অলওয়েজ সাপোর্টেড দেন। প্রয়াত বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন আলোচকরা। সৈকত সাদিক, ৭১, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে হাসপাতালে ডায়রিয়া সংক্রমণও বাড়ছে। আবহাওয়াবিদরা অবশ্য আগামী ২-৩ দিনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাপপ্রবাহে ও বৃষ্টির অভাবে পুড়ে যাচ্ছে ফসলের মাঠ। এছাড়া ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ পরিস্থিতি। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগী। মানুষের পাশাপাশি এই তাপদাহে কষ্ট পাচ্ছে প্রাণীগুলো। দরিদ্র মানুষ কাজ করতেই হবে, যত গরমই হোক, তাতে পেট চলবে না। জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে আগামী ২৭-২৮ এপ্রিলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। তাপপ্রবাহের কারণে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে চলাচল কমেছে রাস্তায়। প্রচণ্ড গরমে ঝরে পড়ছে আমের গুটি। তীব্র গরমে কাজ করতে খুব কষ্ট হয়েছে, মাথা সব ঘামে গেছে। গরম অনেক কষ্ট হয়, তারপরে করতে হয়, প্রচুর রোদ। যশোরে গরম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানায়, গত ৬ দিন ধরে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরমে আমাদের বহুত কষ্ট হচ্ছে। চামড়া মনে হয় যে একেবারে পুড়ে যাচ্ছে রোদে বের হলে। পানির পিপাসা লাগতেছে বেশি, কষ্ট হচ্ছে, ভাড়াও কম। ঈশ্বরদীতে বেশ কিছুদিন ধরেই ৩৮ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে শুক্রবার ও শনিবার এই ২ দিন যাবৎ আকাশ মেঘলা দেখা যাচ্ছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শরীফ আজাদ প্রীতম, ৭১। এবারে দেশের বাইরের খবর। সব ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ১০০ বছরের ঐতিহ্য ভেঙে শনিবার তাকে রোমের ব্যাসিলিকায়
সমাহিত করা হয়। এর আগে ভ্যাটিকানে অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতারা সহ যোগ দেন প্রায় 4 লাখ মানুষ। এরপর ফ্রান্সিসের কফিন নেওয়া হয় ব্যাসিলিকায়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বিশাল আর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানটি পরিণত হয়েছে জনসমুদ্রে। সেন্ট পিটার স্কোয়ারে এবং কফিনবাহী শোভাযাত্রা যে পথ ধরে সান্তা মারিয়া মজ্জরে গির্জায় গেছে তার দুই পাশে মানুষের ঢল নামে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানেস্তেদোসি জানান, তাদের অনুমান সেন্ট পিটার স্কোয়ার এবং রাস্তার পাশে অবস্থান নেওয়া লোকজন মিলিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা 4 লাখের কম নয়। এত লোকের অংশ হতে পারা সত্যি আমার জন্য একটি অসাধারণ বিষয়। পোপকে বিদায় জানাতে আমরা পুরো পরিবার এখানে এসেছি। এখানে আসতে পেরে সত্যিই আমি অনেক খুশি। আমরা আর্জেন্টিনা থেকে এখানে এসেছি পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে। এটা আমাদের কাছে বিশেষ একটি মুহূর্ত। আমরা এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের হৃদয়ে সব সময় থাকবেন। তিনি আমাদের কাছে নম্রতা ও করুণার প্রতীক। স্থানীয় সময় সকাল 10টা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা সভা শুরু হয়। এই প্রার্থনা সভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মজরে গির্জায় নিয়ে যাওয়া হয়। পোপের ইচ্ছা অনুযায়ী ইতালির রাজধানীর এই গির্জাই হয় তার শেষ বিশ্রামস্থল। 100 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। এর আগে 1903 সালে পোপ ত্রয়োদশ লিওকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল। ফ্রান্সিস যখনই বিদেশ সফর শেষে রোমে ফিরতেন, তিনি সবসময় সান্তা মারিয়া মজরে গির্জা পরিদর্শন করতেন। ক্যাথলিক চার্চের অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তিত্ব কার্ডিনাল জিওভান্নি বাস্তিস্তা পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানটি পরিচালনা করেন। আর পোপকে সমাহিত করার আনুষ্ঠানিকতা পরিচালিত হয় কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসে ফারেলের নেতৃত্বে। এরপর থেকে 7 দিন ধরে হবে শোক পালন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজপরিবারের সদস্যরা। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারের এই অনুষ্ঠানে 130টি দেশের প্রতিনিধিত্বকারী 50 জন রাষ্ট্রপ্রধান ও 10 জন রাজারানীর উপস্থিতি ছিল। ঋতু সাহা, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।